দর্শক শুভেচ্ছা সবাইকে। কঠিন আলাপের আজকে নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এবং আজকেও আমরা কারিগরি কারণে ইন্টারনেট শুরু সমস্যার কারণে 9টা 16-তে আমরা ঢুকলাম। আমাদের সাথে আজ যারা উপস্থিত আছেন আপনারা ইতিমধ্যেই জেনেছেন। আমাদের এখানে আজ উপস্থিত আছেন চলচ্চিত্র নির্মাতা দেবাশিস বিশ্বাস। আমাদের সাথে উপস্থিত আছেন চলচ্চিত্র সাংবাদিক বলি যাই বলি না কেন, আমাদের সবার প্রিয় মুখ, সবার চেনা মুখ সৈকত সালাউদ্দিন ভাই। আমাদের সাথে আছেন চলচ্চিত্র নির্মাতা জসিম আহমেদ ভাই এবং একজন চলচ্চিত্র নির্মাতা, আন্তর্জাতিক ক্রিটিক, চলচ্চিত্র সমালোচক, সবকিছু নিয়ে সাদিয়া আলী ক্রিয়েটিভ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ স্যার সবাই। আমি শুনতে পাচ্ছি সবাইকে। ধন্যবাদ সবাইকে। দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের ঢাকাই চলচ্চিত্রে আন্তর্জাতিক মান নাকি আন্তর্জাতিক বাজার, কোন বিষয়টা আমাদের বেশি প্রয়োজন। তো এই আলোচনা আগে আমরা অবশ্যই দুঃখ ভারাক্রান্ত মনে আজ আমাদের বলতে হচ্ছে আমাদের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ আজাদ রহমান। তিনি আজ মারা গিয়েছেন, যিনি একই সাথে সুরকার ছিলেন, সঙ্গীত পরিচালক ছিলেন, গায়ক ছিলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন একজন গায়ক হিসেবে, এবং চলচ্চিত্র নির্মাতাও ছিলেন। এবং যিনি কলকাতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় একটি চলচ্চিত্র, যে চলচ্চিত্র মিস প্রিয়ঙ্গদা, তার মাধ্যমে সঙ্গীত পরিচালনার কাজটি শুরু করেন এবং আমাদের এই বাংলাদেশের অসংখ্য অসংখ্য জনপ্রিয় গান, মনের রঙের আগানো, জন্ম আমার ধন্য হলো, মাগো ভালোবাসা অন্ধ হতো, চুপে চুপ করেছি যখনই, এরকম অসংখ্য গানের নেপথ্য কারিগরদের একজন ছিলেন। আমরা অবশ্যই আজাদ রহমান স্যারের আপনার মাগফিরাত কামনা করছি। আহ দর্শক, মূল আলোচনায় যাচ্ছি। তার আগে করোনা কালে আমাদের এই প্রিয় মানুষগুলো সবাই ঘরে বন্দী হয়ে আছেন, সবার কাজগুলো ঘরে বন্দী। আসলে কে কেমন আছে আমরা একটু ছোট করে জেনে নিই। তারপর যেটা, বাড়িতে তো সময় দিতেন কম, হয়তো রাতে খাবার সময়, সারাদিন কাজকর্ম, সবাইকে এই প্রশ্নটা আমি সবাইকেই করি যে আপনাদের পরিবারের একটা অভিযোগ ছিল পেশাগত কারণে সময় পায় না এরকম একটা ব্যাপার, কেন সময় দিচ্ছেন না। আর এখন থাকতে থাকতে কি তারা বিরক্ত কিনা যে কেন প্রতিদিন অনেক ঘরে, কেন প্রতিদিন দেখছি, বিরক্ত কিনা অনেক বাড়ির লোকজন? একটু দেওয়াশিস দা শুরু করেন। দ্বিপাক্ষিক বিরক্ত, মানে আমিও একই চেহারা দেখে দেখে বোর এবং বিরক্ত, এবং তারাও আমাকে দেখে দেখে ভীষণ ক্রমে বোর এবং বিরক্ত। আর কাজের ক্ষেত্রে যদি হয় তাহলে টু বি ভেরি অনেস্ট, করোনা কালে একটা অকাণ্ড কাণ্ড ঘটিয়েছি, অলরেডি ঘটতে যাচ্ছে আমার ক্ষেত্রে। সেটা হচ্ছে যে বিশ্ববাজারে দেখেছি যে করোনা নিয়ে ঘরে বসে বসে কিছু কাজ হচ্ছে। তো কমিউনিকেটিং ওয়ার্কের মতো ওরকম করে ছোট ছোট ডকু হচ্ছে, ছোট ছোট শর্ট ফিল্ম হচ্ছে। তো ওরকম একটা কাজ আমি করছি বাংলাদেশের বিনোদন জগতের, বিশেষ করে সিনেমা জগতের, ইনফ্যাক্ট বিনোদনমূলক সিনেমার যারা অংশীদার আছেন, যারা মেম্বার্স আছেন, অর্থাৎ যারা নায়ক নায়িকা আছেন, তাদেরকে নিয়ে প্রায় 17 জন নায়ক নায়িকাকে নিয়ে আমি একটা কাজ করে ফেলেছি, যেটা আগামীকাল এডিটিং হবে। এতদিন প্রায় 15 দিন ধরে এই কাজটি করেছি, স্ক্রিপ্ট করেছি, এই কাজ করতে তো আমার সময়টাকে চেষ্টা করেছি কাজে লাগানোর, চেষ্টা করেছি। কতটুকু পেরেছি বা পারবো জানি না। তবে হ্যাঁ, ডেফিনেটলি আমরা তো ঘরে বসে থাকার লোক নই। তারপরেও ঘরে বসে থেকেও আমরা অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি। পরিবারকে যে সময়টি দেওয়ার উচিত ছিল এতদিন মনে করেছি। মেলবন্ধনটা আরো স্ট্রং হয়েছে, অভ্যেসগুলো ভালো হয়েছে। একটা রেগুলারিটির মধ্যে আমরা পড়ে গেছি, যে এরকম নয় যে আমরা আগে রাত 1টা 2টোর সময় অনেক সময় বাড়িতে ফিরেছি, তো ঘুমাতে ঘুমাতে 3টা 4টা হয়েছে। তো এখন মনে করো তোমার এই লাইফটা শেষ হওয়ার মাঝখানে বা একেবারে শেষের দিকে হয়তো দেখতে পাবে যে আমার চোখটা বন্ধ হয়ে আসছে ঘুমে। তো এই 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 অভ্যেসগুলো হয়ে গেছে, মানে ভালো ভালো অভ্যেসগুলো হয়েছে। খারাপ অভ্যেস অনেকগুলোই ত্যাগ হয়েছে, ওই অভ্যেসগুলোর কথা নাই বা বলি। তো ভালো ভালো অভ্যেসে আছি, ভালোই আছি, খারাপ নেই। ধন্যবাদ দেবাশিস দা। সৈকত হ্যাঁ, ভাই, কেমন কাটছে? সৈকত সালাউদ্দিন ভাই কি শুনতে পাচ্ছেন? সৈকত সালাউদ্দিন ভাই বলতে ফ্রিজ হয়ে গিয়েছে। জসিম ভাই আপনার কাছে আছে। এই যখন আসলে কোনো কাজ থাকে না, তখন আসলে অনেক বেশি কাজ থাকে। আমরা যখন বেকার থাকি তখন আসলে সবচেয়ে বেশি বিজি থাকি।
তো এই যে গত 2-3 মাস ধরে আসলে মানে আমি একদম ইভেন কখনো হ্যাঁ, কখনো আমার কথা মনে হয় যে এই সময়টা আমাদের সবার বন্ডিং এর কারণে মানে দরকার ছিল আসলে, বলে না। হ্যাঁ শওকত ভাই বলেন হ্যাঁ, আমার মনে হয় যে আমরা আগে আসলে আচ্ছা, আমার লাইনটা না একটু কেটে কেটে যাচ্ছে, আমি একটু জয়েন করার ই করি। বিষয়টা হয় যে আমার মনে হয় যে ফ্যামিলি কে আরো বেশি সময় দেওয়ার একটা সুযোগ পাওয়া শুনতে যাচ্ছে। শুনতে পাচ্ছেন এই জন্য বিশেষ সবার। করে বেবিরা কাছে পাচ্ছে, এটা আমার মনে হয় যে খুব ভালো হচ্ছে। মানে আমার কাছে মনে হয় যে এই সময়টা আসলে আমাদের দরকার ছিল। এক, ছোটবেলার কিছু অভ্যাস ফিরে আসছে। আগে আমরা বই পড়তাম, আগে আমরা মুভিগত কারণে মুভি দেখা হয়, কিন্তু ওই যে শখের বসে যে কিছু সিনেমা দেখা, নিজের পছন্দের যে কিছু সিনেমা দেখা মিসিং হয়ে যাচ্ছিল। বই পড়ার অভ্যাসটা আবার ফিরে আসছে। কি বলবো, আমার মনে হয় যে পুরনো পুরনো অনেক কিছু আসলে ফিরে আসছে। যেমন আমি মানে ছোটবেলার কিছু কিছু জিনিস এখন খুঁজে বের করছি, দেখতে ভাল লাগছে। তো মানে আমার যা ছিল সেগুলো খুঁজে খুঁজে দেখতেও ভাল লাগছে। আমার মনে হয় কি নিজেকে ভালো সুযোগ পাওয়া যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যামিলিকে। পেশাগত জায়গা থেকে যদি বলি, আমরা কিন্তু এভাবে ভার্চুয়াল প্ল্যাটফর্ম গুলোয় একত্রিত হচ্ছে, এমনকি টেলিভিশনের শো গুলোও কিন্তু করা যাচ্ছে, কিছুই করা যাচ্ছে। আর বলা হয় যে ওয়্যার ইজ এ প্রবলেম দেয়ার ইজ এ ওয়ে, আমরা এখন ওয়ে বের করে নিচ্ছি আসলে। ধন্যবাদ শওকত ভাই। জসিম ভাই, হ্যাঁ, আমি যেটা বলছিলাম, তো যেটা যেটা হচ্ছে আসলে যখন কোনো মানে কারো কোনো কাজ থাকে না, তখন তাদের সাথে প্রচুর কাজ থাকে। তো এই কয়দিন যেটা হচ্ছে, আমরা একসময় মনে করতাম না যে আসলে বাসায় তো কোনো কাজ নেই, সবাই ঘুমিয়ে ঘুমিয়ে আমরা এখন খাওয়া। রীতির কথা শুনি। আমরা বাসার কাজগুলো শেয়ার করতে যাচ্ছি, তখনই কিন্তু আর আমাদের মানে তখন আর ফোনে কথা বলারও কখনো কোনো সময় পাওয়া যায় না, বা এতই ব্যস্ততায় কাটে যে ঘুমানোর আগ পর্যন্ত আসলে কাজ থাকে। তো ওই জিনিসটা কিন্তু একটা রিয়েলাইজেশন তৈরি করে দিচ্ছে যে আসলে ঘরের মানুষদেরও আসলে প্রচুর কাজ থাকে। তো ওইগুলো করেই আসলে দিন সময় যাচ্ছে। আর ঢাকায় করেন যেটা হচ্ছে যে আমাদের তো এমনিতেই নানান ধরনের চাপ, প্লাস অনেক অ্যাক্টিভিটিজ এর কারণে আসলে পড়াশোনা হয় না। এই সুযোগে পড়াশোনা হচ্ছে একটু, প্লাস যেটা হচ্ছে যে আমি মনে হয় যে গত কয়েক বছরে যে পরিমাণ সিনেমা দেখি না, এটা আমি গত 2 মাসে এর চেয়ে বেশি সিনেমা দেখতে পাচ্ছি। তো মানে এইটা তো অনেক অনেক একটা মানে অনেক বড় একটা সুযোগ ছিল আসলে নিজেকে দেওয়ার মতো। এইভাবেই কাটতেছে আসলে। আচ্ছা, সাদিও বোধহয় রীতি বোধহয় শুনতে পাচ্ছে না। তো আমরা এর কাছে চলে যাই। রাফিদা, হ্যাঁ, আমাদের আজকে যে বিষয়টা, সিনেমার আন্তর্জাতিক মান নাকি আন্তর্জাতিক বাজার, কোনটা আসলে বেশি প্রয়োজন বা এই মুহূর্তে কোনটা প্রয়োজন, আপনি কি বলবেন? মান মানে তো স্ট্যান্ডার্ড নাকি? হুম। তো এই স্ট্যান্ডার্ডটা আসলে নির্ধারণ করেছে কে? আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বলতে আসলে আমরা কি বুঝি সেটা আগে বুঝতে হবে। এখন একটা ইরানিয়ান ছবি, সেটাও কিন্তু অনেক দুর্ধর্ষ ছবি হতে পারে, সেটাও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না পেলেও আন্তর্জাতিক মান বজায় রাখে। এখন আমরা আন্তর্জাতিক মানটাকে হলিউড নির্ভর যে চলচ্চিত্রগুলো আছে সেটাকে কনস্ট্যান্ট রেখে মান নির্ধারণ করেছি না কি করেছি, সেটা আগে জানতে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক মানের বদলে আমাদের যাই মান আছে সেই মানটাকে আরেকটু যদি চেষ্টা করে উন্নত করা যায়, সেই উন্নত করে বহির্বিশ্বে বা আন্তর্জাতিক বাজারজাতকরণ যেটা, আমি সেটার পক্ষপাতী অনেক বেশি। কারণ আমাদের দেশের মানুষ কথিত আছে যে আমাদের দেশের মানুষকে বলে চাঁদে গেলেও খুঁজে পাওয়া যায়। তো পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে বাঙালির বসবাস নেই। তো সেই জায়গার থেকে যদি আমরা আমাদের দেশের মানুষদের বিনোদনের খোরাকটা দেশের বাইরে যারা অবস্থান করছে তাদেরকে কোনো না কোনোভাবে দিতে পারি, তাহলে আমার মনে হয় সেটার দিকেই নজরটা বেশি দেয়া দরকার। আসলে আন্তর্জাতিক মান বলতে রুবেল আমরা কি বোঝাচ্ছি সেটা কিন্তু আমার মনে হয় যারা আমরা আছি আমাদের সবার মধ্যে একটা কনফিউশন আছে আসলে মান মানি। এখন ভোজপুরি যে সিনেমাটা হয় সেটা দেখতে খুব অশ্লীল লাগে, কিন্তু ভোজপুরি দর্শকদের জন্য সেটাই অনেক আকর্ষণীয় বিষয় এবং অনেক
সুপারহিট ছবি ওখানে হয়েছে। তো সুতরাং ওদের মানটা কি খারাপ? ওদের দর্শকদের খোরাক কি ওরা মেটাচ্ছে না? নিশ্চয়ই মেটাচ্ছে। আমার কাছে মনে হয় যে দর্শকরা যেই ছবিটা পছন্দ করবে সেটাই তাদের কাছে আন্তর্জাতিক বলবো না, সেটাই তাদের কাছে মানের ছবি। তো সেই জায়গার থেকে আমার কাছে মনে হয় যে আন্তর্জাতিক বাজারকরণ, যে আমাদের দেশের দর্শকরা যারা দেশের পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে যদি আমাদের ছবিগুলো, সেটা আর্ট ফিল্ম হতে পারে, আমি ফিল্মকে আসলে এখন কোনোভাবেই ক্যাটাগরাইজ করতে চাই না। এ ফিল্ম ইজ এ ফিল্ম, আমার কাছে এটা মনে হয়। আগে আমরা ক্যাটাগরাইজ করতাম আর্ট ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম, আর্ট ফিল্মে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া যায়, কমার্শিয়াল ফিল্মে পাওয়া যায় না। আর্ট ফিল্ম মানেই হচ্ছে একটা নৌকোর শট 10 মিনিট ধরে ধরে রাখা, নদীর ছলাৎ জলের শব্দ না। কমার্শিয়াল ফিল্ম মানেই যে মানে নাভি দেখাতে হবে মেয়ের, বা কমার্শিয়াল শট দিতে হবে, এই জন্য ওটা কমার্শিয়াল ছবি হয়ে যাবে, নট নেসেসারি। আমার কাছে মনে হয় কমার্শিয়াল ছবি মানে যেটার মধ্যে কমার্স বেশি মাত্রায় ইনভলভ থাকে, মানে টাকার ইনভলভমেন্টটা যেখানে বেশি, সেটাই মনে হয় কমার্শিয়াল ফিল্ম। আর আর্ট ফিল্মটা যদি এভাবে ক্যাটাগরাইজ করে, ওটার মধ্যে নান্দনিকতার ছোঁয়াটা অনেক বেশি থাকে, যেটা হয়তো কমার্শিয়াল ফিল্মে অত থাকে না। তো দুটো মাধ্যমকেই, দুটো ছবির দুটো ক্যাটাগরিকেই একেবারেই 100% সমান শ্রদ্ধার সাথে বুকে জায়গা নিয়ে বা জায়গা রেখেই বলছি, আমার কাছে মনে হয় আন্তর্জাতিকীকরণ বা আন্তর্জাতিক বাজারীকরণটাই আমার কাছে মনে হয় এই মুহূর্তে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ অনেক দর্শক আছে যারা আমাদের দেশের ছবি দেখতে চায়, বাট সিনেমা হলে গিয়ে দেখতে পারে না। ওই যখন ডিভিডি আসবে, এখন তো ডিভিডিও না, এখন যখন সবাই বলে ভাই ইউটিউব লিংক দেন, এই যে অভ্যেসটা, এই অভ্যেসটা কিন্তু আসলে আমরাই তৈরি করেছি। কারণ ওরা দর্শকরা দেখতে পায় না, কোনো একটা মাধ্যম লাগবে তো ছবিটা দেখতে গেলে। তো আমার কাছে মনে হয় যদি আন্তর্জাতিকভাবে আমাদের এই সব ছবি, সব ধরনের ছবি যদি বিশ্ববাজারের সিনেমা হলগুলোতে প্রচার পেত বা প্রচারিত হতো বা রিলিজ হতো, ভালো হতো। রুবেল। ধন্যবাদ। সৈকত ভাই, আপনার মাইক্রোফোন কোন কারণে অফ আছে, আপনি একটু এটা চেক করে নেন। এর মধ্যে আমি একটু জসিম ভাইয়ের কাছে যাচ্ছি। জসিম ভাই, আন্তর্জাতিক মান নাকি আন্তর্জাতিক বাজার, একই প্রশ্ন যদি কেউ। আসলে আমি দেবাশী বিশ্বাসের সাথে ওই প্রশ্নটা আবারই করবো। আসলে আমি কেন আন্তর্জাতিক মান বলতে, যদি আমি এখন বুঝি যে আমি হলিউডের ছবি বানাবো, এইটাকে যদি আমি আন্তর্জাতিক মান বলি, তাহলে আমি কি হলিউডের ছবি নকল করব, কপি করব? ভাই, আমি আমার সিনেমা আমার মতো করে বানাবো, আমার কন্টেন্ট আমার দর্শকের জন্য বানাবো। তাতে আমি আমার মতো গল্প বলবো, সেই গল্পটা যদি অন্য কারো মনে হয় তার নেয়ার মতো, সে নিবে, আদারওয়াইজ নিবে না। আমি আমার গল্প আমার মতোই বলবো, এবং আমি কখনোই কিন্তু আমি হলিউডের ছবি বানাইতে পারবো না, বা আমার জায়গা থেকে আমি কিন্তু বোম্বের ছবি বানাতে পারবো না। আমরা যদি এখন আসি যে ওকে, আমার কন্টেন্টই কিন্তু ইন্টারন্যাশনালি সেল হয়েছে। ফর এক্সাম্পল, আমরা যদি অপু ট্রিলজিতে যাই, ওটা সারা দুনিয়ায় কিন্তু সেল হয়েছে। কি কারণে সেল হয়েছে? বিকজ ওই সময়টাতে, মানে যে সময়টাতে মেইনস্ট্রিম স্টুডিও সিস্টেমের বাইরে, যখন আমরা যদি ফিউজিটিভ থেকে শুরু করে 1953 থেকে যখন নিউ ওয়েভটা শুরু করলো, গদার বা খুফুরা, তখনও কিন্তু অপো ট্রিলজি এর পরপরেরই ছবি। কিন্তু ওই সময়টাতে কিন্তু এই ছবি স্টুডিও সিস্টেমের বাইরে যাইয়া একটা ইউনিক স্টোরি টেলিং বলেই কিন্তু এই ছবি নিয়েছে। বাট এই ছবি কিন্তু আমার দেশের মান অনুযায়ী ছিল, এবং আমার অডিয়েন্সের জন্য ছিল, আমারই মানুষের কথা বলা ছিল, আমারই দারিদ্রতা ছিল, আমারই সবকিছু ছিল। তো সেইটা নিচে কিন্তু প্রত্যেকটা, কারণ আমি কাক কখনো তো ময়ূর হইতে পারে না, আমাকে আমার কন্টেন্টই আমাকে গ্লোবালাইজ করতে হবে। আমি তো হুবহু হলিউডের ছবি বানাইলে আমার ইউনিক কি থাকলো? তাহলে আমরা যদি আরেকটু পিছনে যাই, রিসেন্টলি কিন্তু প্রচুর ইন্ডিয়ান ছবি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন হয়েছে, আর যেটাকে রিয়েল ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন বলা হয়, যে আমি ইন্ডিয়ান অডিয়েন্সকে টার্গেট করে না এইটাকে আসলে, বা আমি যদি বাঙালি অডিয়েন্সকে টার্গেট করি আমি ছবি ডিস্ট্রিবিউশনের জন্য যাই, তাহলে লন্ডনে আমি একটা হল পাবো, মাত্র একটা হল বা দুইটা হল পাবো। আমি কুয়ালালামপুরে প্রচুর বাঙালি বেসড আছে, আমি এইখানে একটা হল পাবো। এটাকে তো আসলে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন বলে না। রিয়েল অর্থে যেটা হচ্ছে গ্লোবাল ডিস্ট্রিবিউশন, কিছু ইন্ডিয়ান সিনেমা হয়েছে কিছুদিন আগে, যেটা বেসিক্যালি অনুরাগ কাশ্যপের ভাই বেড়াদের, লাইক তিতলি, আগলি, মাসান, এই ছবিগুলো আসলে রিয়েল ইন্ডিয়ান ছবি
যেগুলো ফেস্টিভ্যাল সার্কিটে, যেমন মাসান বার্লিনে অ্যাওয়ার্ড পাইছিল, তারপরে হইলো এই তিতলি ডিরেক্টর 49 ছিল। তো এইভাবে এই গ্রুপের ছবিগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন হয়েছে। এইটা বেসিক্যালি একদম ইন্ডিয়ান কন্টেন্ট, ইন্ডিয়ান স্টোরি টেলিং সবকিছু। কেন হয়েছে? এইটার মধ্যে মানে স্টোরি টেলিং এর একটা ইউনিক স্টোরি টেলিং ছিল, যেখানে বিদেশিরাও ইন্টারেস্টেড হয়েছে, যে কারণে ছবিগুলো দেখতে পাচ্ছে। বা প্রেডিক্টেবল সিনেমা ছিল না, যেটা মানে নতুনত্ব ছিল। তো এইটা কিন্তু তারা তাদের স্টোরি টেলিং বলছে বলেই এটা হয়েছে। কিন্তু আমাদের যে আমরা এই জায়গাটা কিন্তু যাওয়ার চেষ্টা করতেছি না, বা করতে হইলে আমরা খুব লিমিটেড আকারে যাচ্ছি, যেটা ইন্ডিয়াতে একটা বড় গ্রুপ তৈরি হয়ে গেছে, অনুরাগ কাশ্যপের ছায়া হোক বা যেমনি হোক বা দিবাকর ব্যানার্জি এদের মাধ্যমে। কিন্তু এই জায়গাটা কিন্তু আমাদের সিনেমাও নিচ্ছে, এটা আমাদের কিন্তু একদম যে নাই তা না। এই বছর কিন্তু এই একইভাবে ডিস্ট্রিবিউশন কিন্তু আমাদের দেশে একটা সিনেমা হয়েছে মেড ইন বাংলাদেশ, যেটা টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আসার পর কিন্তু ইউরোপে ব্যাপকভাবে একদিনে 60-70টি হলে রিলিজ হয়েছে। এটা কিন্তু এবং মেইনস্ট্রিম হল, নট বাঙালি অডিয়েন্স, একদম ইউরোপিয়ান অডিয়েন্স। তো এইটাও কিন্তু পুরোটাই আমাদের সিনেমা, আমাদের গল্প, আমাদের গার্মেন্ট ওয়ার্কারদের গল্প, এবং আমাদের দেশের মতো করে সিনেমা, যেটা ইন্টারন্যাশনাল অডিয়েন্স দিচ্ছে। তো আমি তো আমার ছবি বলতে হবে না, আবার এখানে আন্তর্জাতিক বাজারের জন্য আমার আন্তর্জাতিক মান করা, আমার গল্পই আমাকে দিতে হবে। ধন্যবাদ জসিম ভাই। সৈকত সালাউদ্দিন ভাই, মানে আমাদের সিনেমাগুলো মানে ভারত যেভাবে বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছে, রিলিজ দিচ্ছে, তার বিপরীতে আমরা জানি যে আমাদের দেশে হল কমছে, এবং এই হল কমে যাওয়ার প্রেক্ষিতে আমরা এইটুকু বুঝতে পারছি যে আপনি শুনতে পাচ্ছেন আমাকে? কোনোদিনও আমরা সিনেমার থেকে টাকা তুলতে পারবো না আমাদের দেশে হল থেকে, যদি হল না বাড়ে। সেই ক্ষেত্রে আমাদের বিকল্প মার্কেট তো হচ্ছে যে দেশের বাইরে সিনেমা রিলিজ দেয়া একই তারিখে একই সময়। তো এইটা আসলে আমাদের বাধা কোথায়, বা আমাদের আসলে কি করতে হতে পারে আমরা যদি সিনেমা আমাদের রিলিজ দিতে চাই দেশের বাইরে একই সময় একই তারিখ? সৈকত ভাই কি শুনতে পাচ্ছেন? আমি একটু রাইট, আচ্ছা, আমার দেবাশিস শুনতে সমস্যা। জসিম ভাইয়ের কথার রেশটা ধরে বলি জি। যে আন্তর্জাতিক বাজার বা যে কথাটা বলা হচ্ছে, আন্তর্জাতিক আমাদের নির্মাতা তারা বাংলাদেশের সিনেমাই বানাবেন, কিন্তু আমি যেটা বুঝি যে তারা আন্তর্জাতিক টেকনিক্যাল যে মান, সেগুলো কিন্তু আন্তর্জাতিক অবস্থায় রাখতে হবে। হ্যাঁ, সাউন্ডটা 5:1 করতে হবে, আপনার 2K মিনিমাম 2K তে আসতে হবে, সাবটাইটেলটা সিনেমা থেকে আসলে তাদের প্ল্যানিং এ রাখতে হবে। আমরা সপ্তাহ স্কেয়ারক্রো থেকে সিনেমা ইন্টারন্যাশনাল চেইনের মাধ্যমে কিন্তু রিলিজ করেছি, যেটা আমেরিকায় ভক্স, কানাডায় সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট। এই সিনেমাগুলো রিলিজ কথা সেটা হচ্ছে যে এই টেকনিক্যাল জায়গাগুলোতে আমাদের ডিরেক্টর, আমি বেশিরভাগ যদি অর্থে বলি, পিছিয়ে আছেন। এক হচ্ছে পিছিয়ে থাকলে যেটা করতে হয় যে যারা এই কাজগুলো করেন, ডিস্ট্রিবিউট করেন বা ফেস্টিভ্যাল যারা আপনার অ্যারেঞ্জ করেন, মতামতগুলো যে তারা শোনেন বা তাদের কাছে মনে হয় এই জায়গাগুলো তো তারা যখন সিনেমা নির্মাণ করেন তাদের মাথায় রাখতে হবে যে আমার সাউন্ডটা কি করতে হবে, আমার সিনেমার আমার এটা মিনিমাম 2K লাগবে, 4K হলে খুব ভালো। এই ব্যাপারগুলোতে পিছিয়ে আছে, এটা হচ্ছে এক। দুই হচ্ছে যে ওখানকে বাংলাদেশের সিনেপ্লেক্সে যখন সিনেমা চালান, তখন বাংলাদেশের সিনেপ্লেক্স গুলো কিন্তু আমি যদি খুব সোজা সাপটা বলি, 100 টাকায় আমার ধারণা 18 টাকা, মানে এরকমই আর কি রেশিওটা দাঁড়ায়। আর বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন গুলো কিন্তু, আমি যদি দেবাশিস ভুল না বলে থাকি, মোটামুটি মনে হয় এরকমই একটা ফিগার। বাইরের সিনেপ্লেক্স গুলো কিন্তু আপনাকে 100 টাকায় 23 টাকা মানে এরকমই দেবে, কারণ বাইরের সিনেপ্লেক্স যখন আপনি সিনেমাগুলো চালান তখন কিন্তু সেখানকার ট্যাক্স, সেখানকার সব ধরনের খরচ আছে।
হ্যাঁ, সেটাও কিন্তু এক ধরনের, বাইরে কোনো সিনেমা চালাই এটা একটা ভালো বিষয়, যে বাইরে শুধুমাত্র আমাদের মেইন স্ট্রিমের যারা সাকসেসফুল শুধু তাদের সিনেমাই চলবে। কথা বলে যে ভালো গল্প যদি হয়, প্রপার কাস্টিং যদি, কিন্তু সেই সব সিনেমাও ভালো ব্যবসা করছে। যেমন আয়নাবাজি এখানে ভালো ব্যবসা করে, কানাডায় কিন্তু ভালো ব্যবসা করেছে, শাকিব খানের সেটিও ভালো ব্যবসা করেছে। ঢাকা অ্যাটাক ভালো, দেবী ভালো ব্যবসা করেছে। কাজে আমরা কিন্তু যে এখানে ধরনের সিনেমায় কিন্তু ভালো ব্যবসা করার একটা সুযোগ আছে, যদি সিনেমাটা সুনির্মিত হয়, এক। আর দুই হচ্ছে যে আপনাকে টেকনিক্যালি সিনেমাটাকে রিচ রাখতে হবে। কারণ আমার একটা খুব বিটার এক্সপিরিয়েন্স বলি, যে বাংলাদেশে যখন আমরা সিনেমা মাইক্রোফোনটা অফ আছে। হ্যাঁ, মাইক্রোফোন অফ হয়ে গিয়েছে। আচ্ছা, আচ্ছা, শোকতের মাইক্রোফোনে আসা আগে আমরা যদি বলি যে জসিম ভাই আপনার কাছে আগে আসি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে মনে হয় হ্যাঁ, শোকত ভাই আপনার কথা কি শেষ হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে এই বিষয়গুলো যদি আমরা অভ্যস্ত হতে পারি, নো ম্যাটার যে হলিউডের মতো সিনেমা বানাতে হবে, ইরানের মতো সিনেমা বানাতে হবে, এগুলো আসলে কোনো প্রয়োজন নাই। আমাদের নির্মাতারা আমাদের সিনেমাই বানাবেন, বাংলাদেশের সিনেমাই বানাবেন, কিন্তু টেকনিক্যালি তারা যেন আন্তর্জাতিক মানটা বজায় রাখেন। আচ্ছা, এখন দেবশ্রীদা একটা ব্যাপারে যদি আমি আসি, সেটা হচ্ছে মানে যৌথ যে ব্যাপারটা, এটা হয়তো একই সাথে অন্য একটা দেশে রিলিজ হচ্ছে, এইটুকু পর্যন্ত তো আমাদের আন্তর্জাতিক যাত্রা। মানে আসলে বাধাগুলো কোথায়? আমরা যদি আমাদের নিজস্ব সিনেমা নিয়ে যেতে চাই, মানে আমরা এখনো সেই যোগাযোগ যে ব্যাপারটা, যেটা হয়তো ভারত পেরেছে, তারা নিয়ে যাচ্ছে, তাদের একটা বিশাল অঙ্ক চলে আসছে। আমরা আমাদের সব বাধা কোথায়? আমাদের দেশের বাধা আমি মনে করি কিছু কিছু আমাদের নিজেদের লোকই আমাদের দেশের বাধা। আমাদের দেশের লোকরা যখন বাইরে এই ব্যবসাগুলো করছেন, অনেকে এটা ব্যবসাও করছেন, অনেকের নিজস্ব হল ভাড়া করার ক্ষমতা আছে, সেখানে চালানোর ক্ষমতা আছে, ছবি চালানোর, সেখানেও কিন্তু তারা ভারতীয় ছবি চালানোর ক্ষেত্রেই নিশ্চয়ই ব্যবসায়িক একটা ব্যাপার থাকে, ভারতীয় ছবি চালানোর ক্ষেত্রেই আগ্রহ প্রকাশটা তাদের বেশি থাকে রাদার দেন বাংলাদেশি সিনেমা। সেখানে স্বপ্ন স্কেয়ারক্রো যে কাজটা করেছে, সৈকত, ওদের অভিনন্দন যে ওরা চেষ্টা করেছে যে হ্যাঁ আমরা শুধু বাংলাদেশি ছবি নেব। হ্যাঁ, ওরা বাছাইকৃত কিছু ছবি নিয়েছে যেগুলোকে তারা আন্তর্জাতিক মানের কাছাকাছি, বা সৈকত যেগুলো বললো সেই ক্রাইটেরিয়াগুলো বজায় ছিল, এবং এটা সত্যি কথা, সেসব ছবির ক্ষেত্রেই ক্রাইটেরিয়াগুলো বজায় ছিল। ভাবতে হবে এখানেও যে ওই ছবিগুলোর বাজেট যা ছিল সেই ক্রাইটেরিয়াগুলো বজায় রাখার জন্য যথেষ্ট ছিল। কারণ 5:1 বা 7:1 ডলবি ডিজিটাল বলি বা ডিটিএস সারাউন্ড সিস্টেম বলি বা যাই বলি না কেন, এগুলার যে খরচ থাকে কালার কারেকশনের ক্ষেত্রে, আমরা বাংলাদেশে না করে সেটা যদি হলিউডে গিয়ে কিংবা সিঙ্গাপুরে গিয়ে বা ব্যাংককে বা ইনফ্যাক্ট থাইল্যান্ডে গিয়ে করি, সেখানে রেজুলেশন কালার কারেকশনের রেজাল্ট অনেক বেটার থাকবে। তো আমাদের হয় কি মাঝে মধ্যে বাজেটের একটা স্বল্পতা এসে যায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেশের। আমি বলবো যে যেমন বলে না যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমরা তোমাকে একটা শিক্ষিত জাতি দেব, ঠিক তেমনি ভাবে আমি বলবো যে তোমরা আমাদেরকে ভালো এবং শিক্ষিত প্রডিউসার দাও, আমরা তোমাকে একটা ভালো ছবি উপহার দেব। প্রডিউসারদের জায়গার থেকে, প্রোডাকশনের জায়গার থেকেও অনেক ল্যাকিংস থাকে, অনেক বিধিনিষেধ, অনেক বাধা বিপত্তি থাকে, এবং শিক্ষারগত জায়গাটাতে মানে আমি কমার্শিয়াল, আমি যাই বলবো কিন্তু কমার্শিয়াল ফিল্মের ক্ষেত্রে বলবো, কারণ আমি অন্য ধারার সিনেমায় কি হচ্ছে না হচ্ছে সেই প্রসঙ্গে যাব না, কারণ তারা তাদের জায়গায় আছেন, তাদেরকে আমি যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি। আমি আমার জায়গার লোকদের কথাই বলছি, এবং কোনোটা যে খুব বেশি ভালো হচ্ছে সেটা বলছি না, অনেক খারাপগুলোও বলছি। সেই জায়গা থেকে বাধা বিপত্তি অনেক আছে,
সত্যি কথা কি, আমরা আসলে ওই আন্তর্জাতিক মানের যে জায়গাটা, যে আসলেই নিদেন পক্ষে এখন সৈকত ভদ্র মানুষ, সে বলেছে নিদেন পক্ষে 2K, আসলে 4K এর নিচে এখন ছবি করাটাই পাপ, 4K এর নিচে কোনো ছবি হওয়াটাই পাপ। বম্বে যেটা অ্যাচিভ করেছে, আন্তর্জাতিক বাজারটা যেভাবে তারা তৈরি করেছে, বিজ্ঞাপন করে হোক, তাদের আন্তর্জাতিক মানের অভিনেতার জায়গা থেকে তারা অনেক স্ট্রং ছিল। আমরা শুধু একটা হুমায়ুন ফরিদি বা একটা এটিএম শামসুজ্জামানকে নিয়ে মারা যাই এবং একটা সালমান শাহকে নিয়ে মারা যায়, এর বাইরে কিন্তু আমরা ওইভাবে আন্তর্জাতিক অভিনেতাও তৈরি করতে পারিনি, যারা একটা নওয়াজুদ্দিন সিদ্দিক, একজন প্রয়াত ইরফান খান, যারা একটা হিন্দি মিডিয়াম বা একটা ছোটখাটো যে কোনো সিনেমাকেও একটা আন্তর্জাতিককরণ দিয়েছে, একটা বড় উচ্চ বা শীর্ষ পর্যায়ে এনে দিয়েছে। সেরকম আর্টিস্ট কিন্তু আমাদের দেশে নেই। হ্যাঁ, আমি বলতে পারবো গর্ব করে যে আমাদের দেশে একজন শাকিব খান আছেন, যাকে যদি সঠিকভাবে প্রেজেন্ট করা যায়, তিনিও কিন্তু আন্তর্জাতিকভাবে বাণিজ্যিক সিনেমার জায়গা থেকে একটা জায়গা তৈরি করতে পারেন। বাট আমাদের প্রত্যেকটা জায়গাতেই মনে হয় সমন্বয়ের বিরাট ঘাটতি আছে। আমরা হয়তো অ্যাপ্রোচ করতেই ভয় পাই। ইভেন এরকমও আছে যে আমাদের দেশের কোনো একটা ডিরেক্টর বা প্রডিউসার একটা চ্যানেলে ছবি চালাবেন, অনলি চ্যানেলে একটা ছবি চালাবেন, সেটার জন্য একটা সৈকত সালাউদ্দিন বা একটা দেবাশিস বিশ্বাসের দ্বারস্থ হয় তারা, যে ভাই কিভাবে অ্যাপ্রোচ করব, কার কাছে যাব, চিঠিটা কিভাবে লিখবো, সেটাও যদি একটু বলে দিতেন। তো এই ল্যাকিংসগুলো কিন্তু খুব করে আছে আমাদের। তো এইভাবে যদি আমরা করি বা এইভাবে যদি চলতে থাকি, পশ্চাৎপদতাই থাকতে হবে। আমাদেরকে আসলেই এই খোলস থেকে বেরিয়ে আসতে হবে। আর আরেকটা জিনিস আমরা মিস করে যাচ্ছি, আন্তর্জাতিক বাজারিকরণের জায়গা থেকে, যেহেতু খেয়াল করে দেখবে যে ইতিমধ্যে এই করোনার কারণেই হোক, আমাদের কিন্তু দুটো সিনেমা হল তৈরি হয়েছে আলাদা, যেটা ঘরে ঘরে আছে সেই সিনেমা হল দুটো। একটা সিনেমা হলের নাম নেটফ্লিক্স, বোধহয় হ্যাং করলো কিনা। আচ্ছা, দেবশ্রীতা বোধহয় হ্যাং করেছে। প্রত্যেকবার জসিম ভাই যাওয়ার সময় একটা করে ঝামেলা হচ্ছে। জসিম ভাইয়ের কাছে যাওয়ার আগে আমরা 30 সেকেন্ডস একটু অপেক্ষা করি, দেখি দেবশ্রীতা আসে কিনা। আসবো। দেবশ্রীতা, আপনি বলতে থাকেন। আমাকে না দেখা গেলেও মনে হয় শোনা যাচ্ছে নাকি কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলতে থাকেন। ভেরি গুড, আমাকে দেখতে হবে না, আমাকে দেখার দরকার নেই, আমি অন্ধকারেই থাকি। অডিও পাচ্ছি। হ্যাঁ, অডিও পাচ্ছি। দেবশ্রীতা, আপনি বলেন। হ্যাঁ, যেটা আমি বলতে চাচ্ছি যে এরকম আমরাও এই পদক্ষেপে আমাদেরকেও সামনে এগোতে হবে, কারণ আমাদের সামনের যে পথটা সেটা অনেকটা বন্ধুর, মানে অনেক কঠিন। এবং আমি বলবো যে খুব এক্সপেক্টেড কিছু সিনেমা ইদানিং আমরা যদি বম্বেকে দেখি, কাছাকাছির মধ্যে তো বম্বেই পড়ে, যেমন লক্ষ্মী বম্ব নামে একটা সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল অক্ষয় কুমারের, খুব এক্সপেক্টেড একটা সিনেমা। এটা কাঞ্চনা নামে একটা সিনেমার রিমেক ছিল। এই সিনেমাটা অ্যামাজন প্রাইমে 90 কোটি টাকায় বিক্রি হয়ে গেছে এবং সেটা অ্যামাজন প্রাইমে কিছুদিন পরেই দেখাবে। আমাদের হালের খুব জনপ্রিয় একজন তারকা আছে আয়ুষ্মান খুরানা, এবং সবসময় সর্বকালের অন্যতম সেরা তারকা অমিতাভ বচ্চন, তাদের একটা সিনেমা আছে গুলাবো সিতাবো, যেটাও সিনেমা হলেই রিলিজ হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু না পেরে এখন অ্যামাজন প্রাইমে বিক্রি হয়ে গেছে বা নেটফ্লিক্সে বিক্রি হয়েছে। তো আমাদের এই বিকল্প ব্যাপারটাও দেখতে হবে, এখানেও কিন্তু আন্তর্জাতিকীকরণ হয়ে যায়। আমরা যদি চাই যে আমাদের ছবিগুলো নেটফ্লিক্সে বা অ্যামাজন প্রাইমে রিলিজ হোক, সেক্ষেত্রেও এই মানগুলো যদি আমরা বজায় রাখতে পারি, তো আমরা আন্তর্জাতিকভাবে সেখানেও পৌঁছতে পারবো হয়তোবা। এটা হচ্ছে আমি একজন ছোট মানুষ, আমার একটা ধারণার জায়গা থেকে। ধন্যবাদ দেবশ্রীতা। জসিম ভাই, অনেকক্ষণ ধরে শুনলেন, এখন যে ব্যাপারটা আপনার কাছে নিয়ে আসছি সেটা হচ্ছে যে আমাদের সমস্যা কোথায়, গল্প, নির্মাণ না বাজেট? আমি একটা করে প্রসঙ্গ নিয়ে আসতে চাই, বিকজ আমি খুব মনোযোগ দিয়ে দেবাশিস বিশ্বাসের কিছু কথা শুনছিলাম। ওনার প্রথম একটা পয়েন্ট থেকে আমি যাব, তারপরে সেকেন্ড ওয়েতে যাই। প্রথমত হলো যে উনি একটা কথা বলছিলেন, যেটা হচ্ছে যে আমাদের এইখানে প্রডিউসার নাই। প্রডিউসার নাই বিষয়ে আমি যে জিনিসটা বলতে চাই, আমাদের এইখানে আসলে ফিনান্সিয়ার আছে, বাট রিয়েল অর্থে আসলে প্রডিউসার নাই। আমরা যদি উনি অনেকগুলো ইন্ডিয়ান ছবির রেফারেন্স দিল বা আমরাও পিছন থেকে দেখে আসছি,
ইন্ডিয়ান ছবি যেগুলো ইন্টারন্যাশনালি বিক্রি হয়েছে সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম ছবিরই কিন্তু প্রডিউসার খুঁজে দেখেন এরা আসলে ফিল্ম মেকার। আপনি যদি বলেন যে থ্রি ইডিয়ট খুব ভালো করছে চায়না ডিস্ট্রিবিউশনে, মানে এই ছবিটা ইন্টারন্যাশনালি খুব মানে সারা দুনিয়ায় খুব ভালো করেনি, কিন্তু চায়নাতে খুব ভালো করছে। এবং দঙ্গলের মতো ছবি যেটা হচ্ছে যে চায়না থেকে প্রায় 250 কোটি টাকার মতো ইনকাম করছে। আপনি খুঁজে দেখেন এইসব ছবিগুলোর কিন্তু প্রডিউসার হলো একদম ফিল্ম মেকার। লাইক আপনি থ্রি ইডিয়টের প্রডিউসার বিদু বিনোদ চোপড়া, যিনি আপনার স্টুডেন্ট ফিল্ম বানায়া কিন্তু অস্কারের জন্য নমিনেশন পাইছিলেন। তো এবং উনার সাথেই কিন্তু আপনার ফিল্ম মেকার ওই যে রাজকুমার হিরানির কম্বিনেশনের কারণেই রাজকুমার হিরানি হয়ে উঠতে পারছে, বা পিকে অথবা এই যে থ্রি ইডিয়টস এর ডিস্ট্রিবিউশন এইভাবেই হয়েছে বিকজ ওই প্রডিউসারটা ফিল্ম মেকার বিদু বিনোদ চোপড়া। নাম্বার ওয়ান। নাম্বার সেকেন্ড প্রবলেমে যদি আমরা আসি, আমাদের সৈকত আলাউদ্দিন যেটা টেকনোলজির প্রবলেম বলছেন, এইটাকে আমি আসলে খুব বড় প্রবলেম মনে করি না, এটা খুবই সহজে ওভারকাম করার মতো। কিন্তু আমাদের কিন্তু কিছু কিছু জায়গায় খুব মারাত্মক সমস্যা আছে, যেটা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনে খুবই খুবই ভয়ঙ্কর বিষয়, যেটা হলো যেমন মিউজিক চুরির মতো বিষয় হয় আমাদের ছবিগুলোতে। অথবা আমরা গল্পগুলো হয়তো দেখা গেছে যে আপনি তখনই ইন্টারন্যাশনাল, এখন কিন্তু আপনি যদি স্ট্রিমিং সাইটে যান, ওরা কিন্তু ছবিটা সিলেকশনের আগেই কিন্তু আপনার প্লাজারিজম সফটওয়্যার যে দেখবে এইটার মধ্যে কোনো মানে অন্যের কোনো কিছু নেওয়া আছে কিনা, তখনই কিন্তু আপনার আটকায় যাবে। তো এইখানে আপনার কিন্তু আপনার ইউনিক গল্প থাকতে হবে, যেটা একদম আপনার গল্প। অথবা আপনি যদি অন্যকে এনে রিমেক করেন তাহলে আপনি করেন, তার থেকে আপনি রাইট কিনে নিয়ে করেন, যেটা ইন্ডিয়ান মেইনস্ট্রিম ছবিগুলোতে খান সাহেবদের ছবিগুলোতে কিন্তু এটা কিনে নিয়ে করতেছে ওরা, কারণ ইন্ডিয়াতে এখন কপিরাইট আইনটা অনেক স্ট্রং হয়ে গেছে, যে কারণে ওরা করতে পারতেছে না। এই সমস্ত কিছুর মিলাইয়া কিন্তু আপনার মানে মানে ছবির আপনি টেকনিক্যাল কোয়ালিটি যেটা হচ্ছে এইটা একদম বেসিক, আপনি খুব কম টাকায় কিন্তু বিএমপিসিসি দিয়ে দিয়ে আপনি নেটফ্লিক্স এর কোয়ালিটি কিন্তু এনে দিতে পারবেন, যে ক্যামেরার দাম খুব একটা কম। কিন্তু আপনার তো মানে ইকুইপমেন্টের চেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার মূল জমিনটা, আপনার স্টোরিটা, আপনার স্ক্রিন প্লেটা, আপনার একটি মানে অ্যাক্টররা আপনার, কারণ সে কষ্ট করে অ্যাক্টিং করতেছে এইটা বুঝলে সব অডিয়েন্স নিবে না। তো ওই যে যে জিনিসটা হচ্ছে যে আমি একজন চাইনিজ ডিস্ট্রিবিউটর, যারা চায়না মেইন স্ট্রিম ডিস্ট্রিবিউট করে, ও খুব নাম করা কোম্পানি চাইনিজ শ্যাডো। তো রোটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে গত বছর আমার সাথে আমার ছবি ওই যে আমাদের ফিচার ফিল্মটা সিনেমাটে ছিল, তো ওইখানে তার সাথে আমার দেখা, সে আমাদের পিচিং এ ছিল, পিচিং থেকে সে আমার সাথে কথাবার্তা বলে। তো ওরে আমি জিজ্ঞেস করছিলাম, আচ্ছা তোমাদের চায়নাতে এই মনে করো চাইনিজ মানুষরা ইন্ডিয়ান ভাষা বুঝে না, এই দঙ্গল এত সেল কিভাবে হলো? তখন ওর উত্তরটা ছিল খুবই ইন্টারেস্টিং। ও বলতেছিল আমাদের মেইনস্ট্রিম সিনেমা যখন এস্থেটিক্যালি অবসলিউট হয়ে গেছে, তারপরে টেম্পারমেন্টালি বোরিং হয়ে গেছে, এবং মানে থিমেটিক্যালি একদম কিছু নাই, তখন ওরা যখনই নতুন কিছু পাইছে যেটা তাদের জীবনের সাথে বিপরীত, ওরা কিন্তু ওই জিনিসটা নিয়ে গেছে। তো এই ইনফরমেশনটা আমি দিলাম, এই বিষয়ে আমি কোনো কমেন্ট করবো না, শুধু এই ইনফরমেশনটা আমি এখানে প্রোভাইড করলাম। এইটাই আমাদের অভিপ্রায়। ধন্যবাদ। শোকত সালাউদ্দিন ভাই, অনেকে হয়তো বলছে যে ছবি ভালো চলছে, টাকা চলে আসছে, সেটা আমরা দেখছি হয়তো তাদের স্পন্সর আছে, বিজ্ঞাপন আছে, বা ডোনেশন, অনুদান বা আন্তর্জাতিক একটা ফান্ড পেয়েছে সেখান থেকে। কিন্তু দর্শকের কাছ থেকে মানে একটা সিনেমার তো ফলাফলটা হচ্ছে যে দর্শকের কাছ থেকে সে টাকা তুলতে পারলো কিনা, এবং সেটাকে আমরা হিট সুপারহিট সবকিছু বলি। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানে আসলে আমাদের দর্শক যদি সিনেমা দেখতো, যদি এমনও হতো যে আমাদের বছরে 15টা সিনেমা যেটা হয়তো কয়েক কোটি টাকা ইনকাম করছে, কয়েক কোটি মানে কিন্তু দর্শকের বিশাল ভিড়, বিশাল ভিড় মানে বিশাল বিশাল বড় নিউজ, হয়তো সেটা আন্তর্জাতিক নিউজেও চলে যেতে পারতো। এইটাও কি একটা ব্যাপার যে আমাদের দর্শকরা সিনেমা দেখছে না বলে আমরা আসলে কেউ আমাদের ব্যাপারে আগ্রহী না? সৈকত, আপনার মাইক্রোফোন হয়তো অফ আছে, এটা একটু অন করে তারপর কথা বলবেন। হ্যাঁ সৈকত ভাই বলেন। আপনি কি আমাকে পাচ্ছেন?
হ্যাঁ সৈকত ভাই শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি জি সৈকত ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি এর আগের একটা সেটা হচ্ছে আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন যে একই দিনে আমরা আপনার আমেরিকা এবং কানাডায় বা দেশের বাইরে কোনো ছবি রিলিজ করতে পারি না, এই তো আপনি জি জানতে চেয়েছিলেন? হ্যাঁ আগের বার। হ্যালো, রুবেল হ্যাঁ সৈকত ভাই শুনতে পাচ্ছি। রুবেলের মাইকে সমস্যা আপনি হচ্ছে। শুনতে মানে জানতে চেয়েছিলেন, এটা কারণটা হলো যে আমাদের এখানে সিনেমা রিলিজের ডেট গুলো এখানে এত অল্প সময় নেওয়া হয়। আমার এখানে ঠিক দেখাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো। হ্যাঁ দেবাশিস দা জসিম ভাই দুজনেই জানান যে আমরা শুনতে পাচ্ছি, হয়তো হ্যাঁ, আমাদের আমি অডিও শুনতে পাচ্ছেন, পাচ্ছি, আপনাদেরটা পেতে পারে। আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার কাছে মনে হয় রুবেলের মাইক্রোফোনে কি কোনো সমস্যা? আমি রুবেলকে শুনতে পাচ্ছি না। না, আবার মাইক্রোফোন অফ ওনার। জসিম ভাই কি রুবেলকে শুনতে পাচ্ছেন? ওনার মাইক্রোফোন আবার অফ। আমি হ্যাঁ সাইন পাচ্ছি মাইক্রোফোন ক্রস করা। হ্যাঁ, আপনাকে আমি পাচ্ছি, আর আমাকে মনে হয় আপনি পাচ্ছেন। হ্যাঁ, পাচ্ছি আমি। বাকি দুজনকে মনে হয় আমরা পাচ্ছি না। আমি পাচ্ছি। রুবেলকেও আমরা পাচ্ছি না। আমি সৈকতকে সবাইকে পাচ্ছি। পাচ্ছি। সৈকত, হ্যালো সৈকত। জসিম ভাই আমার মনে হয় যে সৈকত এখন পাচ্ছি। সৈকত ভাই সৈকত, আবার আসছেন। সৈকত, সৈকতের মাইক্রোফোনের ওনার সাউন্ড দেখাচ্ছে যে মাইক্রোফোনটা অটো অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ। ওনার আচ্ছা, মাইক্রোফোনটা রুবেল, অফ হয়ে যাচ্ছে। দেবাশিস দা রুবেলের মাইক্রোফোনও অফ আছে। রুবেল, না আমার মাইক্রোফোন অফ নাই। রুবেল মাইক্রোফোন অফ তোমার। আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জসিম ভাই রুবেলের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, দেবাশিস দা শুনতে পাচ্ছেন আমি আমাকে? রুবেলের কথা শুনতে পাচ্ছি না। দেবাশিস দা শুনতে পাচ্ছেন আমাকে? জসিম ভাই যদি রুবেল কোনো প্রশ্ন আমাকে করে একটু কষ্ট করে একটু আপনি বলবেন, কারণ আচ্ছা আমি শুনতে পাচ্ছি না জসিম ভাই রুবেলের কথা। দেবাশিস দাকে একই প্রশ্ন করেন আপনি, যে দর্শক যদি আমাদের সিনেমাগুলো দেখতো, হ্যাঁ, বছরে 10টা সিনেমা কয়েক কোটি টাকা কামাই করতো, তাহলে তো হয়তো বড় বড় নিউজ হতো, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর একটা নজর পড়তো। দর্শক আসলে সিনেমা কেন দেখছে না? এইটা কি আমাকে প্রশ্ন করতে বলছেন আপনি? আপনাকে প্রশ্ন, আপনি দেবাশিস দাকে আগে প্রশ্নটা জানায় দেন, উনি আনসার দেন, তারপর আপনি আচ্ছা, বলুন। রুবেলের প্রশ্নটা হচ্ছে যে দর্শক যদি আমাদের ছবিগুলো ব্যাপকভাবে দেখতো এবং প্রচুর নিউজ হইতো, তাহলে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এইটা একটা নজরে পড়তো এবং আমাদের ছবিগুলোর ডিস্ট্রিবিউশন হইতো। এইটার সাথে কি আপনি একমত পোষণ করেন? আসলে এটার খবরে আসা বা খবরের আসাটা আসলে এখন তো খুব ইজি একটা বিষয়। এতগুলো দর্শক মাধ্যম আছে, দেখে, এতগুলো দর্শক দেখে, গণমাধ্যম আছে। হল ভরে যাচ্ছে, এটার সাথে বসে আমার কাছে পড়তেছে মনে না। হয় না এটার কারণে ওই ব্যাপারটা খুব ইজি হতো। আসলে যে প্রক্রিয়াগুলো আপনারাও বলেছেন, যে জিনিসগুলো যেগুলো প্রয়োজন টেকনিক্যালিটিস এর জায়গা থেকে, গল্পের জায়গা থেকে, কন্টেন্টের জায়গা থেকে, এখন কন্টেন্ট নির্ভর চলচ্চিত্রের জয় জয়কার সারা বিশ্বেই আমার কাছে মনে হয়। যেখানে কন্টেন্ট খুব স্ট্রং সেখানে কিন্তু আর্টিস্টকে সেটা অত ইম্পর্টেন্ট হচ্ছে না, কন্টেন্টটাই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। সেটা সেটা দেশপ্রেমের কন্টেন্ট হতে পারে, ফানি কন্টেন্ট হতে পারে, সমসাময়িক কোনো কন্টেন্ট হতে পারে। তো সেই জায়গার থেকে কন্টেন্টটাই ইম্পর্টেন্ট। আর দেশি বিদেশি 10-12টা পত্রপত্রিকায় লেখালেখি হলেই যে ওই ছবিটা আন্তর্জাতিক বাজারে চোখে পড়বে বা অনেক বেশি স্বীকৃতি পাবে, জসিম ভাই এটা রুবেলকে বলে দেন, আমি এইভাবে এটার সাথে একমত পোষণ করছি না। আচ্ছা জসিম ভাই, না, যে আমি 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 এইটার সাথে পুরোপুরি একমত না। প্রথমত জসিম ভাই, হলো, জি জসিম জি, ভাই আমি হ্যাঁ, একটু বলি, দেবাশিস দাকে বলার সময় একটা জায়গা মিসিং ছিল। আমি বলছি যে যদি এরকম হতো যে হল ভাঙা জোয়ার, যেটাকে বলি যে বছরে 10টা সিনেমা বা 12টা সিনেমা হল ভাঙা জোয়ার, হুম, হুম, এইটা নিয়ে যে প্রতিবেদনটা হতো যে বাংলাদেশে এমন একটা সিনেমা হচ্ছে এরকম, এই বছর এরকম 10টা সিনেমা, এরকম যদি আমরা একটু কন্টিনিউ করতে পারতাম, দর্শক যদি সিনেমা দেখতো, হুম। তাহলে হয়তো ইন্টারন্যাশনাল কমিউনিটিতে একটা প্রভাব ফেলতো কিনা। কারণ তারা তো বলছে আমি তোমার দেখে সিনেমা দেখেন, আমি কি চালাবো, এই ব্যাপারটা আসলে আমি আসলে বলছি। আচ্ছা, এইটা আপনি কি শুনতে পাইছেন? আমি আমি রুবেলের কোনো কথা শুনতে পাচ্ছি না, আপনাদের পাচ্ছি। আচ্ছা, উনি যে জিনিসটা বলতে চাচ্ছে যে দর্শক যদি বাদভাঙ্গা জোয়ার হইতো এবং মানে প্রচুর পরিমাণ মানুষ দেখতো, তাহলে ইন্টারন্যাশনাল কমিউনিটি হয়তো এইটাকে দেখেই এই ছবিটার ডিস্ট্রিবিউশনের কথা ভাবতো। এটা আগ্রহ তো তো অবশ্যই বাড়ে। একটা ছবি যখন
হিট বা সুপার হিট হয় তো কখন হয়, যখন বাঁধ ভাঙা জোয়ার হয়, তো তখনই কিন্তু নজরে একটু না একটু হলেও পড়ে যে না এই ছবির মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা হয়তো বা এদেশের প্রবলেম মানে বাঙালি দর্শক যদি পছন্দ করে থাকে, তাহলে বিশ্ববাজারে যারা যারা বাঙালিরা যেখানে যারা ছড়িয়ে আছেন তারাও নিশ্চয়ই এই ছবিকে পছন্দ করবেন বা আপন করে নেবেন। একটু হলেও অবশ্যই এটার প্রভাব পড়ে, এটা আমি মনে করি। কিন্তু এইখানে আমি যে জিনিসটা এড করতে চাই, আমার কাছে এই জিনিসটা মনে হয় না কোনো প্রভাব ফেলবে। প্রথমত হইলো আপনার সিনেমার ব্র্যান্ড পারসেপশনটা লাগবে। হ্যাঁ, এখন বাংলাদেশে যদি একটা ছবি একদম বাদবাংলা জোয়ার হয়, ফর এক্সাম্পল বেদের মেয়ে জোৎস্নার মতো লাইন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের বাঙালি যারা প্রবাসী আছে তাদের মধ্যে আগ্রহ তৈরি করবে। কিন্তু একজন চাইনিজ বা একজন ইউরোপিয়ানের মধ্যে ওইটা সেই পরিচিত আগ্রহ তৈরি করবে না যতক্ষণ না বাঙালিদের আমি শুধু বাঙালিদের কথাই বলেছি জসিম ভাই, আমি অন্যদের কথা বলিনি। ওকে, তো সেইটা আমি করতেছি। সেই ক্ষেত্রে আমার বাঙালি প্রবাসী অডিয়েন্সকে মানে সেইখানে প্রভাব ফেলবে, কিন্তু ইন্টারন্যাশনাল অডিয়েন্সে কোনো প্রভাব ফেলবে না যতক্ষণ না আপনার সিনেমার ব্র্যান্ড পারসেপশন বদলাবে না। যেমন ইন্ডিয়ান ছবির কিন্তু একটা ব্র্যান্ড পারসেপশন বদলে গেছে, যে কারণে ইন্ডিয়ান ছবির কিন্তু মানে এক ধরনের ছবি, সেইটা ফেস্টিভ্যাল সার্কিটের ছবিও আছে, মেইন স্ট্রিমের ছবিও আছে যারা ইন্টারন্যাশনাল অডিয়েন্স পাচ্ছে। এইটা তার ওই ব্র্যান্ড পারসেপশনটা তৈরি করতে পারছে যে তারা ওই ভালো ভালো ছবি বানায়। আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মানে যেখানে যে জিনিসটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, কিন্তু আমি একটু বলি গত কয়েক বছর ধরে আমি একদম মেইন স্ট্রিম ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন নিয়ে আমি প্রচুর ঘোরাঘুরি করতেছি। এইটা আসলে আমি আমার প্রথম ফিচারের ডিস্ট্রিবিউশনের আগে এইটা আমি আসলে আমার জ্ঞান নেওয়ার জন্যই আমি যে কাজটা করছি, আমি সেটা করছি, বিভিন্ন ফেস্টিভ্যালে আমি পার্টিসিপেট করছি বা একদম প্রি প্রোডাকশন পর্যায়ের বিভিন্ন কম্পিটিশনে গেছি। তো ওইখানের যে জায়গাগুলো থেকে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, একদম ফেস্টিভ্যাল সার্কিটে যদি ক্লিক করা ছবির এক ধরনের ডিস্ট্রিবিউশন, এবং মেইন স্ট্রিম ছবি যেটা ফেস্টিভ্যাল নেবে না, মানে প্রেডিক্টেবল ফিল্ম যেটা ফেস্টিভ্যাল নেবে না, সেইটার আবার ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন আছে। এবং সেইটার ডিস্ট্রিবিউশন হয়তো কমার্শিয়ালি ফেস্টিভ্যাল সার্কিটের ছবির চেয়েও বেশি যেটার পসিবিলিটি আছে, সেটা হলো আসলে সিনেমার মার্কেটগুলোতে। সেই মার্কেটগুলোতে বাংলাদেশি প্রডিউসাররা যাচ্ছে না। এইটার কারণ হইল বাংলাদেশি প্রডিউসার নাই, সবাই ফিনান্সার আছে। বাট প্রডিউসার যদি সে হইতো তাহলে সে আরেকটা ডিস্ট্রিবিউটর তার ছবিটা নিয়ে পিচ করতে পারতো। কিন্তু ফিল্ম মেকার ছাড়া যদি প্রডিউসার হয়, সে তার ছবির আসলে মেরিটটা সে এক্সপ্লেইন করতে পারবে না। মানে একজন টাকাওয়ালা, সেটা অন্য ব্যবসায়ী হোক বা যে কোনো ব্যবসায়ী, মানে যে কোনো ব্যবসা করে অনেক টাকার মালিক হয়েছে, সে এখন আমাকে 5 কোটি টাকা দিবে, দিয়ে ছবি বানাইতে দিল, কিন্তু তার ছবির মেরিটটা সে কিন্তু একটা ডিস্ট্রিবিউটরে যে এক্সপ্লেইন করতে পারবে না। তো এই জায়গা থেকে কিন্তু সে না পারছে মার্কেটে যে মেইনস্ট্রিম ছবি বা প্রেডিক্টেবল ফিল্ম যেটা আমরা বলি, বা যেটা ফিল্ম স্কুলে শেখানো ফর্মুলা ফিল্ম যদি বলি, সেইটাও কিন্তু সে পিচ করতে পারতেছে না প্রডিউসারের অভাবে। আর যেটুকু করতেছে এখন ফেস্টিভ্যাল সার্কিটে যে ছবিগুলো আছে, সেটা কিন্তু আমাদের ছবি ডিস্ট্রিবিউশন হচ্ছে। যদি হ্যাঁ একটা দুইটা হচ্ছে, 2 বছর পরে একটা হচ্ছে, 3 বছর পরে একটা হচ্ছে, 1 বছরে যদি 10টা ছবি এইভাবে ফেস্টিভ্যাল থেকে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন হইতে পারে, তাহলে কিন্তু আমাদের ব্র্যান্ড পারসেপশন বদলে যাবে। তখন কিন্তু এই ঠেলায় আরো অনেকগুলো ছবি হয়তো ডিস্ট্রিবিউশন হওয়ার সুযোগ থাকবে। দেবাশিস দা এখন শুনতে পাচ্ছেন আমাকে? দেবাশিস দা কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা জসিম ভাই, দেবাশিস দা আবারও আমাকে শুনতে পাচ্ছে না। আপনি একটু দেবাশিস দাকে নক করে দেখেন তো দেবাশিস দা শুনতে পাচ্ছে কিনা। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জসিম ভাই আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সৈকত ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? সৈকত, হ্যাঁ সৈকত ভাই শুনতে পাচ্ছি। সৈকত ভাই আমরা একদম শেষ দিকে চলে আসছি, আমরা শেষ করে দেব। লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি আমার কথাগুলো একটু বলে দিই। হ্যাঁ, নেটওয়ার্ক আপনি যে কেন আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, নেটওয়ার্ককে ডিস্টার্ব করছে। জসিম ভাই এটা একই প্রশ্ন আপনাদের সবার জন্য, বা দেবাশিস দা আসলে আপনি হয়তো বলে দিবেন ওনাকে।
সেটা হচ্ছে যে আমরা নেটফ্লিক্সের কল্যাণে বুঝতে পারলাম যে আমাদের দেশে সিনেমার দর্শক অনেক আছে। এই নেটফ্লিক্সে কিন্তু সুপার ডুপার বাম্পার হিট নায়ক নায়িকার প্রয়োজন হয়নি, নাচ গানের প্রয়োজন হয়নি, ফাইটের প্রয়োজন নেই, গল্প কন্টেন্ট একদম আমরা আনাড়ি মানে যাদের চেহারা সেভাবে চিনি না তারা সেখানে অভিনয় করছে, কিংবা একটু কম গুরুত্বপূর্ণ চরিত্রে যারা অভিনয় করতো বিভিন্ন সিনেমায় তারা অভিনয় করছে। বাংলাদেশ থেকে কয়েক শত কোটি টাকা যাচ্ছে নেটফ্লিক্সে। আমরা কেন পারছি না এই গল্প নিব, কন্টেন্ট নিব, যেটা আমাদের দর্শকদের হলে আসতে বাধ্য করবে? আমরা এই সিনেমাগুলো বানাচ্ছি না কেন? আমার তো দর্শক আছে, আমরা তো দেখতেই পাচ্ছি, দর্শক নেই তা তো না। হ্যাঁ জসিম ভাই, দেখেন সৈকত ভাই শুরু না করলে পরে আপনি শুরু করেন। সৈকত ভাই। হ্যাঁ, আমি বলার চেষ্টা করছি যে আমরা জি, জি। রেগুলার মানে একই ডেতে সিনেমা রিলিজ করতে পারছি না। মেইন কারণ হচ্ছে যে আমাদের যারা যে কন্টেন্ট গুলো রেডি হচ্ছে এগুলো খুব লেটে রেডি হচ্ছে, এবং রিলিজ ডেটটা তারা তেমন কোনো সময় না দিয়ে রিলিজ করছেন। কাজেই তারা ঠিক টাইমে আমাদেরকে ডিসিপি দিতে পারেন না। আমি কিছু একটু আগে বলে, যেমন সপ্তাহ বা সপ্তাহ পরেও যখন তারা আমাদের হাতে ডিসি দেন, সেগুলো ভুল কোড বা যে কোনো কারণে সেগুলো কিন্তু ইনজাস্ট হয় না ঠিক মতো, আমাদেরকে কিন্তু অনেক ক্ষতির মুখে পড়তে হয়। তো এই কারণে আমরা ডে রিলিজ করতে পারছি না। কিন্তু এবছর থেকে যেটা আমাদের ইচ্ছা ছিল বা আমরা সাথে কন্ট্রাক্ট করেছি 2000 জন্য, সিনেমাগুলো এখন হয়তো 20-এ না হলে 21-এ চলে যেতে পারে, এগুলো কিন্তু ডে রিলিজ হবে। এটা আমাদের জন্য একটা ভালো খবর। আর আপনি একটু আগে যেটা বললেন নেটফ্লিক্স এর কথা, নেটফ্লিক্স এর জন্য আমি যদি নেটফ্লিক্সের কথা যদি বলেন তাহলে কিন্তু আপনি সবশেষ ফলাফলটা দেখেন এক্সট্রাকশন, সেটা কিন্তু একদমই কমার্শিয়াল, এবং যে সিনেমাটা বলছে যে রেকর্ড ভেঙে ফেলছে, টিপিক্যাল কমার্শিয়াল সিনেমা। আমি আমার কথার একটা কনক্লুশন দিতে চাই রুবেল, সেটা হচ্ছে কি যে আমরা একটা সময় ছিল যখন যারা কমার্শিয়াল ইন্ডাস্ট্রির মানুষ তারা টেলিভিশন থেকে আসতেন বা অন্য থেকে আসতেন, এখন আবার রং, এবং এখন আবার একটা সময় আছে যে সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে যে টিভি থেকে যারা আসছেন বা যারা বিভিন্ন ফেস্টিভ্যাল কভার করছেন তারা আবার কমার্শিয়াল সিনেমার যারা টিপিক্যাল কমার্শিয়াল ইন্ডাস্ট্রি মানুষ তাদেরকে আবার একটু আন্ডারস্টিমেট করছেন। একটা ইন্ডাস্ট্রি কিন্তু এভাবে চলতে পারে না। আমরা যদি আমাদের গোল্ডেন টাইমের চিন্তা করি বা এখন যদি আমরা ওয়ার্ল্ডে কন্টেন্টই দেখি, একটা ইন্ডাস্ট্রি ধরনের কন্টেন্ট প্রয়োজন আছে। একটা ইন্ডাস্ট্রিতে ডিমান্ড এন্ড সাপ্লাই থাকবে, আবার একই সাথে আমাদের যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি এটা একটা সৃজনশীল শিল্প, আগে দেখা যেত যে আলমগীর পিকচার্স তারা একই সাথে কমার্শিয়াল সিনেমাও প্রডিউস করছে, আবার কিন্তু সৃজনশীল প্রডিউস করছে। অনেকটা মানে পেটে ভাত থাকলে চা কফির কোনো সমস্যা। তো সেখান আমার মনে হয় যে আমাদের ধরনের সিনেমাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু অবশ্যই সিনেমাটা যেন অশ্লীল না হয়, সিনেমাটা যেন মানে সমাজের জন্য বা মানুষের মননের জন্য ক্ষতিকর না হয়। কিন্তু আমার মনে হয় একটি ইন্ডাস্ট্রি রান করতে হলে আমি অবশ্যই চাই একটি সুন্দর ভালো বাণিজ্যিক সিনেমা হোক, একই সৃজনশীল সিনেমার বাড়ুক, এবং দর্শক বাড়তে বাড়তে একটা সময় দেখা যাবে যে আমরা যেগুলোকে বলি আর্ট ফিল্ম, সেগুলোর একটা ভালো অডিয়েন্স গ্রো হবে। কিন্তু এই হলে রেগুলার হওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমার প্রয়োজন আছে। কারণ যে মানুষটি আগে রেগুলার হলে যেত, সে যখন বিরতির সময় বা পরবর্তী পোস্টারে একটা সৃজনশীল সিনেমাও দেখতো, সে কিন্তু আগ্রহী হতো। কাজেই আমার মনে হয় যে আমাদের এই যে মতবিরোধটা, মানে আমরা টিপিক্যাল সিনেমাকে এক জায়গায় রাখছি, আমরা আর্ট ফিল্মকে এক জায়গায় মানে রাখছি, এই মতবিরোধটা আমাদেরকে মুছে ফেলতে হবে এবং সবাইকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমার মনে হয় একটা এভাবেই ভালো চলতে পারে। ধন্যবাদ সৈকত ভাই। জসিম ভাই, আপনার কাছে ওই কথাটা আমরা একদম ক্লোজিং এখানে আমরা শেষ করে দেবো আর কি এই কথা পরে। সেটা হচ্ছে যে নেটফ্লিক্সে আমি যে ওই পোস্টটা করলাম যে নেটফ্লিক্সে আমরা দেখলাম বড় স্টারের প্রয়োজন হয়নি, মানে তারা গল্প কন্টেন্ট এই দুইটা জিনিস দিয়ে তারা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, অর্থাৎ বাংলাদেশের দর্শক আছে, তারা গল্প দেখছে, তারা কন্টেন্ট দেখছে, তারা কিন্তু স্টার সেলিব্রিটি ব্যাপারটা কিন্তু না। এই যে আমাদের একটা বিশাল অঙ্কের দর্শক, এই দর্শকটাকে যদি আমরা হলে আনতে পারতাম তাহলে তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি জাস্ট রাতারাতি ঘুরে দাঁড়াতো।
আমরা এটা পারছি না কেন? আমাদের আসলে সমস্যা কোথায়? আমরা হয় ফেস্টিভ্যালের সিনেমা হচ্ছে কিংবা অন্যরকম কিংবা খুব মাসালা সিনেমা হচ্ছে, ফিক্সড দর্শক, কিন্তু এই একটা বড় দর্শকের জন্য সিনেমা কেউ বানাচ্ছি না। নেটফ্লিক্সে বা ইন্টারনেটে যা মুভি দেখছে টাকা দিয়ে, ওদের জন্য কি আমরা কেউ সিনেমা বানাচ্ছি না? ব্যাপারটা অনেকটা এইভাবে আমি যদি অভিযোগ করি। এইখানে বিষয়টা আসলে অভিযোগের না, আসলে বিষয়টা হচ্ছে যেটা, নেটফ্লিক্সও কিন্তু সিনেমা একুইজিশনের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে। সো ও কিন্তু তার যেমন সে কিন্তু আবারও ওই ইন্ডিয়া প্রসঙ্গে আসবে, বারবার আমি ইন্ডিয়া প্রসঙ্গে যাইতে আমার খুব একটা কমফোর্ট লাগতেছে না। তারপরে অটোমেটিক চলে আসে, যেহেতু এই রিজিয়নে সবচেয়ে বেশি ছবি নেটফ্লিক্সে ইন্ডিয়ান ছবি আসছে, এবং এই ইন্ডিয়ান ছবির জন্য মোস্টলি কিন্তু আমাদের অডিয়েন্স, যেমন যেদিন ইন্ডিয়ান ছবিটা রিলিজ হয় সেই দিনই দেখা যায় বাংলাদেশে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এই জিনিসটা দেখে আমি বলতেছি। তো সেইটা আসলে সে মানে সবার তো একটা আসলে স্টাডি থাকে, মানে বেসিক্যালি আপনি নেটফ্লিক্স ইন্ডিয়া ওই ইন্ডিয়ান ছবিগুলো তো একুইজিশন করে, এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার মূলত ওইখানে যারা বসে আছে ম্যাক্সিমাম কিন্তু ক্রিয়েটিভ টাকার চেয়ে মানে এমবিএ পড়া লোকজন আর কি। তো তারা আসলে তো স্টাডি করে হলো কমার্শিয়ালি তার কোন ছবিগুলো হিট বেশি হবে বা স্ট্রিমিং বেশি হবে। তো ওই জায়গাগুলো চিন্তা করে সে কিন্তু তাদের মনে করেন আপনার 100 কোটি দর্শকের কথা চিন্তা করে সে কিন্তু ওই ছবিগুলো অ্যাকুইজিশন করতেছে, এবং সেই ছবিগুলো আসলে দিন শেষে আমার দর্শকরাও পছন্দ করতেছে, যে কারণে ওই ছবিগুলো আমার দর্শকরা লিখে নিচ্ছে। তা আমরা যদি মনে করেন আমাদের সমস্যা হচ্ছে আমরা না কমার্স বুঝি না আর্ট বুঝি। বেসিক্যালি সিনেমা আর্ট আর কমার্সের কোনো বিষয় না, মানে সমস্ত আর্টের কিন্তু মিশ্রণ হলো সিনেমা। এখন আর্টটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে আপনি ইয়ে করে নেবেন, আর যে কোনো আর্ট আপনি বিক্রি করে মানে টাকা উঠাবেন, এইটাই আসলে মানে এইটাই আপনার পণ্য যদি হয়, তাহলে অবশ্যই এখানে যে সকল আর্ট আপনাকে বিক্রি করে টাকা উঠাইতে হবে। তো আমি ওই জায়গাটাতে আসলে যেতে চাই না। আমরা আসলে আর্ট কমার্শিয়াল কোনোটাই বুঝি নাই। আমরা আসলে আর্টও জানি না, কমার্শিয়াল মানে কমার্সও জানি না, যে কারণে আমাদের ছবি আমরা কোথাও বিক্রি করতে পারতেছি না। আমাদের কাছে নেটফ্লিক্সে বেচার মতো কন্টেন্ট থাকতে হবে। আমি বলি নেটফ্লিক্স আমাদের কিছু ছবি তো নিছে, কিছুদিন আগে কিন্তু এই যে আমাদের ইয়ের ছবিটা নিল, এই যে এনথোলজি ফিল্মটা নিল ইমনদের, হ্যাঁ, এই ছবিটা কিন্তু মানে ফেস্টিভ্যাল হয়ে আসছে। নেটফ্লিক্স ইয়ের ছবি নিল, ইমপ্রেসের ওই ছবিটা, মিটুর ছবিটা নিচ্ছে, ঠিক আছে। তারপরে এর আগে ফারুকিবের 2টা ছবি নিচ্ছে। তো এতে কি হচ্ছে যে মানে নেটফ্লিক্স আমাদের ওইখান থেকে কি ধরনের কন্টেন্ট চায় এটা কিন্তু একটু ক্লিয়ার হয়ে গেছে। আর ইন্ডিয়াতে কিন্তু এই টাইপের কন্টেন্টই নেটফ্লিক্স কিন্তু সেই যদি আমরা বলি যে মানে ইনার ঋতুর ছবি থেকেই কিন্তু ইন্ডি সিনেমাকে নেটফ্লিক্স ইয়ে করতেছে, মানে যেটাকে বলে পৃষ্ঠপোষকতা করতেছে। নেটফ্লিক্স ওই ইন্ডি টাইপের ছবি আসলে বেশি করতে যায়, কারণ নেটফ্লিক্স এই স্টুডিও সিস্টেমের 500 কোটি টাকার ছবি কিনবে না, সে কিন্তু ওই 10 কোটি টাকার ছবি কিনতে চাইবে। তো 10 কোটি টাকার ছবি ওই ইন্ডি ফিল্ম মেকারদের থেকে আসবে। তো আমাদের তো আসলে দেওয়ার মতো ওই কন্টেন্ট নাই। আমাদের কাছে যদি ওই কন্টেন্ট থাকে তাহলে আমরা এতদিনে হলের দর্শককেই হলে ফিরে ফেলতে পারতাম। কিন্তু আমাদের যে লোকরা নেটফ্লিক্স মানে $10 দিয়া নেটফ্লিক্স সাবস্ক্রাইব করে, এখন তো $12 হয়ে গেছে, সেই দর্শক কিন্তু যমুনায় যায় ছবি দেখবে, কিন্তু এইটা আমাদের ব্যর্থতা যে আমরা সেই ছবিটা দিতে পারতেছি না। এটা পুরোটাই মানে ফিল্ম মেকার, সেটা আপনি ইন্ডি বলেন বা মেইনস্ট্রিম বলেন, সবারই এইটা ব্যর্থতা। এখানে আলাদা করে এই ব্যর্থতা দেওয়া মানে দায় একজনের কাঁধে দেওয়ার কোনো সুযোগ নেই আসলে। ধন্যবাদ জসিম ভাই, ধন্যবাদ সালাউদ্দিন ভাই। দেবাশিস আমাদের সাথে ছিলেন, নেটওয়ার্ক ঝামেলার জন্য উনি এখন আমাদের সাথে নেই। সাদিয়া খালিদ দিদি, তার কোনো কথা আমরা অবশ্য শুনতে পাইনি। সে প্রথমে একটু সময় আমাদের সাথে ছিল, তারপর আর আমাদের সাথে যুক্ত থাকতে পারেনি নেটওয়ার্ক ঝামেলার জন্য। যাই হোক দর্শক, আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের ঢাকায় ছবির আন্তর্জাতিক মান নাকি আন্তর্জাতিক বাজার, কোনটা এই মুহূর্তে বেশি প্রয়োজন। আমরা এই কথা বলতে গিয়ে আমরা ঢাকায় সিনেমার আসলে বর্তমান হাল হকিকত, আমাদের কি কি সমস্যা, আমরা কি করতে পারি, এরকম নানা কথা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি হয়েছে সেটা হচ্ছে যে আমাদের মধ্যে এখন আর টেলিভিশনকে
আর কে কে মিডিয়ার লোক, কে এফডিসির মেকার, এই ব্যবধানটা রাখা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আর্ট ফিল্ম কাকে বলে, কমার্শিয়াল ফিল্ম কাকে বলে, এইটা বলে কোনো কিছু নেই। সব আমাদের সিনেমা, সবাই আমাদের নির্মাতা, আমরা সবাই মিলে আমাদের সিনেমাকে এগিয়ে নিয়ে যাব, আমরা সবাই মিলে আমাদের ভাবনার জায়গাটা এগিয়ে নিয়ে যাব। পাশাপাশি সৈকত সালাউদ্দিন ভাই, জসিম ভাই দুজনে একটা ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে যে আমাদের এখানে ফিনেন্স বা অর্থলগ্নি কারো কাছে, কিন্তু একজন ম্যাচিউরিটি সম্পন্ন প্রযোজক, যে প্রযোজক একটা মাকড়সার মতো একটি জাল ছড়িয়ে চারদিক থেকে সবকিছু ম্যানেজ করে নিয়ে আসবে, এবং যিনি একটি সিনেমার মান যাচাই করে, সিনেমা মেরিট ডিমেরিট কথা বলে আন্তর্জাতিক অঙ্গনে যিনি কাজ করতে পারবেন, ঘুরতে পারবেন, সেই পেশাদার প্রযোজক আমাদের খুব প্রয়োজন। আর সবকিছু যখন হয়ে যাবে তখন এই ঢাকাই সিনেমাও অনেক দূর চলে যাবে। দর্শক, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে আছেন। আগামী পরশুদিন আমরা আবারও নতুন একটি বিষয় নিয়ে চলে আসব, এবং সেই নতুন বিষয়টির মাধ্যমে ঈদের আগে এই কঠিন আলাপ, এই অনুষ্ঠানটি আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হচ্ছেন সেটা আমরা শেষ করব। হয়তো আমরা অন্য কোনো বিষয় নিয়ে ঈদের আয়োজনের মতো আমরা হয়তো একটু থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন। জসিম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সৈকত ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনার হাত ধরে আমাদের বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ুক, আমাদের সিনেমার প্রযোজকের টাকা, ফিন্যান্সার যিনি থাকে অর্থলোকে, তার টাকা তার পকেটে ফেরত আসুক, এই প্রত্যাশা সবসময় করি। জসিম ভাই, আপনার মাধ্যমে আমাদের দেশি চলচ্চিত্র বিদেশের মাটিতে যাক, মানুষ জানুক বাংলাদেশ কেমন, বাংলাদেশের সিনেমা কেমন। এবং দেবাশিস দার জন্য শুভকামনা, যদি ওনার শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 হয়তো ঈদে আমাদের একটা বড় উপহার ছিল, আমরা যারা একটা জেনারেশন শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখেছিলাম, সেই সিনেমাটি আমরা দেখতে পারলাম না। এবং রীতির জন্য শুভকামনা, আগামীতে হয়তো আমাদের সাথে যুক্ত হবে। সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভকামনা, সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।